চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুলিনারি আর্টিস্ট আফরোজা নাজনীন সুমি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই আপনার ব্যস্ততা সম্পর্কে একটু জানতে চাই, এখন কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? আসলে আমাদের কাজগুলো মোটামুটি একই ধরনেরই থাকে, যেহেতু রান্না নিয়ে কাজ করি। সো দেখা যাচ্ছে যে সব জায়গাতেই আসলে রান্নাটাকে প্রাধান্য দেওয়া হয় প্রত্যেকটা কাজে। আমি ট্রেনার এবং অ্যাসেসর, তো ট্রেনিংটাও করাই কুকিংয়ের উপরে, আর অ্যাসেসমেন্টও তো থাকেই। তারপরে আমি বাচ্চাদের স্কুলে ক্লাস নেই, ছোট ছোট বাচ্চাদেরকে রেগুলার ওদেরকে শেখাচ্ছি। তারপরে অনকল একটা 5 স্টার হোটেলে অনকলে কাজ করছি। তো মানে ট্রেনার হিসাবে এসএমই ফাউন্ডেশনের সাথে আছি। ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছি ট্রেনিং করাতে তাদেরকে, মানে সারা বাংলাদেশে আসলে যেতে হয়, বিভিন্ন জেলায় যে শেখানো হয়। আর নিজের বিজনেস তো আছেই, সুমিস কিচেন, সেখানেও তো আসলে রান্না বান্নাই থাকছে। তো মোটামুটি এইভাবেই আসলে কাজ চলছে। এর সাথে রেসিপি কন্ট্রিবিউশন করা হয় প্রথম আলো সহ, ক্যানভাস এবং আরও অনেক জায়গায়, দেশের ভিতরে দেশের বাইরেও করা হচ্ছে। আর রান্নার কাজের সাথে যেহেতু জড়িত, সবসময় চিন্তা থাকে পরবর্তী বইমেলায় কি মানে বের করব, কি ধরনের রেসিপি নিয়ে বই বের হবে। প্রত্যেকটা বছরই চেষ্টা করছি ভিন্ন কিছু নিয়ে আসলে বইমেলায় আসতে। তো সেই কাজটাও সারা বছর ধরেই আসলে চলতে থাকে। তো আমরা জানি এই বছরও আপনার বের হয়েছে একটি বই, বইটি কিসের উপরে এবং বইটির বিশেষত্বটা কি? এবছর সে দুটো বই বের হয়েছে। একটা হচ্ছে, আমি এখানে একটু দেখিয়ে দিই, এটা বাংলাদেশের হৃদয় হতে। এটা মানে 101টা বাংলাদেশের ট্র্যাডিশনাল রেসিপি আছে। তো এই বইটা বের হয়েছে কলকাতা বইমেলায়। এবার ইন্টারন্যাশনাল যে বইমেলা হয়েছে সেখানে কলকাতা থেকে আসলে পাবলিশ হয়েছে, আর মান্দাস প্রকাশন এটা পাবলিশ করেছে। আর একটা বই যেটা বাংলাদেশে প্রকাশ হয়েছে সেটা সুমির হেসেল। এটা আসলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রত্যেক বছর আমার সুমিস কিচেন থেকে আমি এই বইটা বের করি, যেটা হচ্ছে এই যে স্পর্শ ফাউন্ডেশন থেকে করা হয় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। তো এটা এবার আমাদের বাংলাদেশ থেকে বের হয়েছে, একটা কলকাতা থেকে, দুদেশ থেকে দুটো আসলে। আচ্ছা, ভক্তরা যখন বই পড়েন, পাঠকদের পড়ে যখন আপনাকে অনুভূতিগুলো জানান, এমন কোনো স্পেশাল অনুভূতি আছে যেটা এখন আপনাকে খুব বেশি আপ্লুত করে ফেলে? ভালো লাগা তো আসলে সব কিছুতেই থাকে, তার মধ্যে এবার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার সুমির হেসেলটা পাওয়ার পরে দৃষ্টি প্রতিবন্ধী একজন ছেলে আছে আজমাইন, ও বইটা থেকে বেশ কিছুটা পড়ে একটা ভিডিও করে আমাকে পাঠিয়েছে। তো এটা আসলে খুব ভালো লেগেছে। আমরা সবার জন্য করছি, কিন্তু আসলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এভাবে কাজগুলো করা হয় না। তো ওদেরও যে আসলে ভালো লাগে, ওদেরও যে রান্না শিখতে ইচ্ছা করে, এবং ওরা সেই অনুভূতিটা ব্যক্ত করে আমাকে যখন পাঠায়, তখন আসলে ভালো লাগাটা অন্যরকম পর্যায়ে পৌঁছায়। বেশ দারুণ। আমরা জানি রান্নাও একটি আর্ট। সো একজন পারফেক্ট রাঁধুনি হতে গেলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে যদি বলি, আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু পারফেক্ট রাঁধুনি আছে আমাদের মা। হ্যাঁ, প্রত্যেকটা ঘরেই, কারণ হ্যাঁ, যার যার মার রান্না কিন্তু বেস্ট। তো এটার জন্য আসলে আমার কাছে মনে হয় প্রথম যেটা দরকার, ভালোবাসা। হ্যাঁ, মন থেকে একটা ভালোবাসা থাকতে হবে রান্নাটা করতে। ভালোবাসা দিয়ে যে কোনো কিছু করলে কিন্তু সেটা ভালো হবেই। এবং কেউ যদি প্রফেশনালি করতে চায়, তাকে অবশ্যই এটার উপর পড়াশোনা করতে হবে, একটা ডিগ্রি নিতে হবে। এবং ডিগ্রি শুধু নিয়ে থেমে থাকলে হবে না, যে আমি একটা নিয়েছি শেষ। যুগের সাথে তাল মিলিয়ে যতগুলো আসলে নিজেকে থাকে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিজেকে ডেভেলপ সবসময় করতে হবে। যে আমি শিখে গেছি থেমে গেলাম, সেটা না, শেখার আগ্রহটা থাকতে হবে। এবং নতুন নতুন যা কিছু যেখানে বের হচ্ছে, কারণ কোনো কিছু কিন্তু থেমে থাকছে না, নিত্য নতুন জিনিস চলে আসছে। তো প্রত্যেকটা জিনিস তাকে শিখতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, প্রশিক্ষণের ব্যাপারে একটু জানতে চাই, কিভাবে আসলে প্রশিক্ষণ নিতে পারবেন? আসলে এখন বাংলাদেশে অনেক সুবিধা আছে। কেউ যদি শিখতে চায় এবং এই প্রফেশনে আসতে চায়, তাদের জন্য আমি বলবো যে অনেক কিছু শেখার অনেকগুলো ইনস্টিটিউট এখন আছে, কালিনারি ইনস্টিটিউট। তো সেখানে তারা ভর্তি হতে পারে, একটা 1 বছরের ডিপ্লোমা করতে পারে, আবার 6 মাস 3 মাস এরকম বিভিন্ন কিন্তু সার্টিফিকেশন কোর্স আছে, সেগুলো করতে পারে। বিটিবি, এনএসডিএ, এরাও কিন্তু যারা একটু রান্না জানে, তাদের অনেক শেফ আছে হয়তো হোটেলে কাজ করে করে রান্না শিখেছে, তাদের কোনো প্রফেশনাল ডিগ্রি নেই। তো তারা কিন্তু এই যে আরপিএল পরীক্ষাটা দিতে পারে, যেটা 3 দিনের একটা ক্লাস করে কিন্তু পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা পাচ্ছে। এটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে দিচ্ছে। তো এই সার্টিফিকেটগুলো কিন্তু অনেক ভ্যালু আছে বিটিবি এবং এনএসডিএর। তো এরকম আসলে অনেক কিছু আছে, যদি কেউ শিখতে চায়
এখন আসলে শেখার সুযোগ অনেক আছে। আর কেউ যদি প্রফেশনালি না এমনি শিখতে চায় সেটার জন্য কিন্তু সব মানে কম বেশি সবকটা প্রতিষ্ঠানেই সুযোগ আছে, শিখতে পারে। আচ্ছা, কস্টটা কেমন পড়তে পারে? আসলে ডিপ্লোমা করলে অনেক খরচ পড়বে, 1 বছর 2 বছর মেয়াদি যেগুলো সেগুলো অনেক বেশি খরচ আসে। আর আমি পর্যটন কর্পোরেশনে যেহেতু এটা গভর্নমেন্টের, ওটার একটা আনুমানিক বলতে পারি যে বেকারি পেস্ট্রি হয়তো 30,000 একটা কোর্স আছে, আর ফুড অ্যান্ড বেভারেজ আর একটু বেশি 45,000 সামথিং এরকম ছিল একটা সময়, এখন হয়তো আর একটু বেড়েছে, কম বেশি এরকম হবে। আর যদি 1 বছরের হয় সেটা আসলে অনেক বেশি পড়বে, 1 লাখের উপর অবশ্যই। আচ্ছা, যারা রান্না করছে তাদের তো আমরা রাঁধুনি বলছি, কাদেরকে কালিনারি আর্টিস্ট বলা যেতে পারে? বাংলাদেশে আসলে হয়েছে কি, এখন যারা রান্না জানে সবাই শেফ, সবাই নামের সামনে শেফ লাগিয়ে দেয়। এটা আসলে কিন্তু আমরা সবাই শেফ লিখতে পারি না, হ্যাঁ, কারণ শেফ হতে হলে একটা নির্দিষ্ট প্রশিক্ষণ নিতে হয়, একটা হোটেলের সাথে ইন্টার্নিটা করতে হয়, একটা হোটেলে কাজ করতে হয়। সো কিছু এগুলো করার পরে কিন্তু তার নামের সামনে শেফটা আমরা দিতে পারি। আর রাঁধুনি বলতে গেলে শুধু রাঁধুনি, এটা কিন্তু ঘরের মানে বাড়ির সবাই আমরা রাঁধুনি, যে ছেলে মেয়ে যেই রান্না করতে জানে সেই রাঁধুনি। কিন্তু শেফ প্রফেশনটা, যেমন ডাক্তার শব্দটা সবাই কিন্তু ইউজ করতে পারবে না, সো শেফ শব্দটাও কিন্তু এইভাবে আসলে ইউজ করা ঠিক না। আমরা জানি যে সম্প্রতি আপনি পুরস্কার পেয়েছেন, কি বিষয়ের উপর পুরস্কার পেয়েছেন এবং সেই সাথে আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই। আসলে পুরস্কার তো কাজের স্বীকৃতি স্বরূপ যখন পাওয়া হয়, এটা ভালো লাগাটা অন্যরকম বেড়ে যায়, এবং এই ভালো লাগার অনুভূতিটা এক একটা পুরস্কার প্রাপ্তির সাথে কিন্তু পরিবর্তন হয়। কারণ যখন যে দেশ থেকে পাচ্ছি সেটা এক ধরনের অন্যরকম ভালোবাসা, ভালো লাগা কাজ করে। আর সবচেয়ে ভালো লাগে যখন বাংলাদেশ থেকে পাই, এবং আরও ভালো লেগেছে এবার আমার যখন আমি যেহেতু সুমিস কিচেন আমার বিজনেস আছে, আমি কিন্তু কয়েকটা অর্গানাইজেশনের সাথে আছি, যেমন ইকাবের সাথে আছি, ইকাবের ওমেন এন্টারপ্রেনার ফোরামের আসলে কোচেয়ার হিসেবে আছি। তারপরে বাংলাদেশের ওমেন যেটা চেম্বার আছে সেখানে আছি। এরকম আরেকটা আমার খুব ভালো লাগা যেটা হচ্ছে ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন, এটা আমার মাও ছিলেন, আমিও আছি। তো এইখান থেকে আমি একটা কিছুদিন আগে সম্প্রতি পেয়েছি। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ মানে একদম অন্য ধরনের একটা পাওয়া, যেটা আমি এন্টারপ্রেনার হিসেবে পেয়েছি। আর রন্ধনশিল্পী হিসেবে তো আসলে অনেক পেয়েছি, এটা প্রতি বছর অনেকগুলো জমা হয়। যেমন মিরর পেলাম কিছুদিন আগে, মিরর থেকে, তো কলকাতা থেকে পেলাম একটা কিছুদিন আগে। এই জিনিসগুলো আসলে চলতেই থাকে এবং দায়িত্ববোধের জায়গাটাও বেড়ে যায়। একদম, কারণ যখন আমার কাজে কেউ স্বীকৃতি দিচ্ছে, তার মানে আমার কিন্তু একটা দায়িত্ববোধ বেড়ে যাচ্ছে যে আমাকে আরো ভালো কিছু করতে হবে। আমার কাছে সবাই হয়তো একটু ভালো কিছু, একটু ডিফারেন্ট কিছু আশা করছে, তো নিজের উপরে কিন্তু আমার কাছে মনে হয় তখন চেষ্টাটা বেড়ে যায় আরো কিভাবে আর একটু ভালো করা যায়। ডেফিনেটলি আপনি অনেক ধরনের কাজের সাথে নিজেকে সংযুক্ত রেখেছেন, ভবিষ্যতে আর কি ধরনের কাজ করার ইচ্ছা আছে? আমার আসলে ইচ্ছা আছে যে আমি দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি, এরকম আমার ইচ্ছা। আমি কিন্তু পথ শিশুদেরকেও শেখাচ্ছি রান্না, তো আমার এরকম ইচ্ছা আছে যে আসলে তৃতীয় লিঙ্গের তাদেরকে কিভাবে শেখাচ্ছে? পথ শিশুদের হচ্ছে অ্যাকশনের একটা প্রজেক্ট আছে, হ্যাপি হোমস, তো সেখানে রান্নাটা শেখানো হয়। ওদের একটা ইনস্টিটিউটের মতো আছে, ওখানে বিউটি পার্লারের কাজ শেখানো হয়, রান্নার কাজ শেখানো হয়। সো আমি রান্নার কাজটা শেখাই। এরকম বিভিন্ন সেক্টরে তাদেরকে শেখানো হয়। তারপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে তারা কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করে, অথবা কেউ বিউটি পার্লারের কাজ করে। তাদের এসে আমার কাছ থেকে খাবারটা শিখছে, শেখার পরে তারা কিন্তু সেল করছে, তারা কিন্তু স্বাবলম্বী হচ্ছে, ছোটবেলা থেকেই তারা উদ্যোক্তা হচ্ছে পথ শিশুরা। তো এইভাবে আসলে তাদেরকে করা হচ্ছে। আর এই যে বাচ্চারা যখন কোনো কিছু করে, আমি যেমন দুটো জায়গাতেই করছি, আমি ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরকে শেখাচ্ছি, প্লেপেন একটা ইংলিশ মিডিয়াম স্কুল, সো ওখানকার বাচ্চাদের যখন শেখাচ্ছি তখন কিন্তু দেখা যায় এক ধরনের বাচ্চারা শিখছে আমার কাছে, একটা লেভেলের বাচ্চারা, আবার পথ শিশুরা যখন শিখছে তারাও কিন্তু আর একটা লেভেলের। কিন্তু আমার কাছে না দুটো জায়গাতেই শেখাতে খুবই ভালো লাগে, কারণ ছোট ছোট বাচ্চা প্রত্যেকেরই কিন্তু আগ্রহের জায়গাটা একদম একরকম। তো আমার আসলে ইচ্ছা আছে তৃতীয় লিঙ্গের তাদেরকে যদি শিখিয়ে এরকম স্বাবলম্বী করানো যায়, এটা একটু আগ্রহ আছে। পথ শিশুদের অলরেডি কাজ করছি। ভিন্ন ধর্মী যে কোনো কাজেই আমি আসলে একটু মনে হয় যেখানে কেউ কম যাচ্ছে সেই জায়গাটাতে আমার যেতে ইচ্ছে করে, যে একটু যদি এগিয়ে যাই, তাদেরকে যদি একটু, আসলে হয় কি সবাই কিন্তু নিজের পায়ে দাঁড়াতেই চায়, তো তাদেরকে একটু যদি সাহায্য করা হয় তারা আসলে উৎসাহটাও পায় এবং এগিয়ে যেতে পারে। তো সেই জায়গাগুলোতে আসলে কাজ করার ইচ্ছা আছে। রান্নার ক্ষেত্রে তো সবসময় দেখা যায় টেস্টের একটা ব্যাপার থাকে, সবাই টেস্টকে খুব বেশি প্রায়োরিটি দেয়, সাজানোকে প্রায়োরিটি দেয়। হাইজিন ব্যাপারটা কতটুকু মেনটেন করা প্রয়োজন? ফুড হাইজিন যেমন দরকার, তেমন কিন্তু ফুড প্রেজেন্টেশনটাও খুব দরকার, হ্যাঁ। আর টেস্ট তো অবশ্যই দরকার, কিন্তু হয় না আমরা প্রথমে কি করি, যে এখানে টেবিলে দেখছি ফুলগুলো সুন্দর লাগছে, দেখে কিন্তু ভালো লাগছে, তাই না, মনে হচ্ছে খুব সুন্দর, তো প্রথমে কিন্তু দেখতে সুন্দর হতে হবে, কিন্তু খাচ্ছি কিন্তু আমরা অনেক পরে। সো ফুড প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। আবার এটাকে যদি খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে দিলাম ঠিকই, খেতে ভালো না,
তখন কিন্তু ভালো লাগবে না। আবার ফুড হাইজিনটা মেনটেন করে তৈরি করলাম না, তাহলে কিন্তু আমাদের ফুড কন্টামিনেশন হতে পারে, খাবারটা থেকে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। তো প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এবং ফুড হাইজিনটা আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর একটা খাবার আমাদের জীবন বাঁচাচ্ছে, সেই খাবারটাই আমাদের কিন্তু প্রাণনাশের কারণ হতে পারে। তো ফুড হাইজিনটা আসলে খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো প্রত্যেকটা জিনিসই আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। খাবারটা আমরা যখন গেস্টের সামনে দিব, তখন যখন বাজার করব, সেই বাজার করা থেকে শুরু করে গেস্টরা টেবিলে দেওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজই খুব যত্নের সাথে, ভালোবাসার সাথে এবং আসলে জেনে বুঝে করতে হবে। ফুড হাইজিন সম্পর্কে অবশ্যই জানতে হবে। আচ্ছা, যারা নতুন এই প্রফেশনে আসতে চান তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি প্রথমে বলবো যে কাজটা কিন্তু খুব সহজ না, যদিও কাজের অনেক স্কোপ আছে। এখন বাংলাদেশে কিন্তু আসলে এই সেক্টরটাতে কাজ করার অনেক জায়গা আছে। তো যে আসতে চায় তাকে আমি বলবো অবশ্যই একটা পড়াশোনা করে একটা ডিগ্রি নিয়ে আসতে। হ্যাঁ, কারণ ফুডের উপর কিন্তু ফুড হাইজিন নিয়ে পড়তে পারে, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, বেকারি পেস্ট্রি, বিভিন্ন সেক্টরে কিন্তু সে পড়তে পারছে, ডিপ্লোমা করতে পারছে, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারছে। তো সেক্টরগুলোতে পড়ার পরে আমি যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ডিপার্টমেন্টের ক্লাস নিয়েছি, ওখানকার কিন্তু ইয়াং জেনারেশন যারা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পড়ছে, তারা কিন্তু এই জায়গাটাতেই পড়ছে এবং প্রফেশনে হয়তো চলে আসবে অনেকেই। তো এই যে আমি বলবো যে পড়ার আগ্রহটা থাকতে হবে, শেখার আগ্রহটা থাকতে হবে, আর কাজটাকে ভালোবাসতে হবে, তাহলেই তারা সফল হতে পারবে। আচ্ছা, অনেকে আছেন যারা অবসর সময়ে রান্না করতে ভালোবাসেন, কিন্তু আপনি অলরেডি রান্নার সাথেই নিজেকে নিযুক্ত রেখেছেন। আপনার অবসর সময় কিভাবে কাটে? আমার অবসর সময় আমি যেটুকু সময় পাই আসলে অবসরে, সেটুকু আমি আমার বাচ্চাদের সাথে কাটাই। আমার ছেলে মেয়ে দুজনের সাথে আমি আসলে কোয়ালিটি টাইমটা কাটাতে চাই এবং সবসময় চেষ্টা করি সেটা, যত ব্যস্ত থাকি ওদের সাথে একটু সময় কাটাই। আচ্ছা, আপনি আপনার জীবন অনেক ব্যস্ততম সময় পার করছেন এবং কাজের সাথে নিজেকে পরিপূর্ণভাবে যুক্ত রেখেছেন, অনেক সেক্টরে আপনি নিজেকে নিয়োজিত রেখেছেন। এই জায়গা থেকে এসে প্রাপ্তির জায়গাটা আপনার কাছে কতটুকু? আসলে প্রাপ্তির জায়গাটা আমি বলবো যে মানুষের একটা আকাঙ্ক্ষা সবসময় থাকে যে আরো ভালো কিছু করি, একটু অপূর্ণতা একটু থাকে। হ্যাঁ, সবকিছু মানে মনে হয় কি করছি, সব কাজ খুব ভালো করছি, আল্লাহর রহমতে যত দূর এসেছি এটা আমি মনে করি যে অনেক দূরে এসেছি, অনেকটাই করতে পেরেছি, কিন্তু তারপরে মনে হয় আরও কিছু করি, আরও ভালো কিছু করি। মানে এই যে চেষ্টাটা, এটা আসলে আমার মনে হয় আজীবনই থাকবে। হ্যাঁ, না, আজীবনই থাকবে, কারণ যদি চেষ্টাটা না থাকে ভালো কিছু করার, তাহলে কিন্তু কাজের যে উৎসাহ, উদ্দীপনা, যে কাজ করার যে এনার্জিটা, সব কিছু কিন্তু আসলে কমে যাবে। কারণ আমাদের ভেতর থেকে যদি চাহিদাটা থাকে যে আমাকে আরও কিছু করতে হবে, দেখা যায় কি আমরা তখন কাজ করার উৎসাহটা আরও বেশি পাই। তো আমার মনে হয় এটা আমার থেকেই যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। সবসময় ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।